নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। গত শুক্রবার দিন রাতে দুর্গাপুরে যে প্রাইভেট মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছিল, তো সেই ঘটনায় রবিবার দিন পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছিল, আপনারা জানেন। তো সেই গ্রেপ্তারের পরে শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন যে গ্রেপ্তার যারা বা অভিযুক্তদের 4টি নাম নিয়ে, সেই 4 জন হচ্ছে মুসলিম যুবক। তাদের নাম ছিল শেখ নাসিমউদ্দিন, শেখ রিয়াজউদ্দিন, শেখ ফিরদৌস এবং শেখ শফিকুল। এটা দিয়ে তিনি পোস্ট করে দিয়েছিলেন বাজার গরম করার জন্য, এবং লিখেওছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় নাকি এদের অপরাধ প্রবণতা ক্রমবর্ধমান, এইসব কথা। তো আসলে সেখানে একটা মিথ্যাচার হয়েছিল। সেই মিথ্যাচারটা হচ্ছিল রবিবার দিন পুলিশ যে প্রথম 3 জনকে গ্রেপ্তার করেছিল, তাদের মধ্যে যে নামগুলো জানা গিয়েছিল, শেখ রিয়াজউদ্দিন, অপু বাউরি এবং ফিরদৌস শেখ। শুভেন্দু সুকৌশলে হচ্ছে অপু বাউরির নামটা বাদ দিয়েছিলেন, কারণ হচ্ছে অপু বাউরি যেহেতু হিন্দু যুবক, তো এই হিন্দু মুসলিম করতে গিয়ে এইসব কাণ্ড কারখানা বা কেলেঙ্কারি করেছেন। তো এই মিথ্যাচার ফাঁস হয়ে গিয়েছে, এই নোংরামও ফাঁস হয়ে গিয়েছে। তো আমি এই শুভেন্দু অধিকারী এই যে হিন্দু মুসলিম করছেন, আমি যেটা ওনাকে বলতে চাই যে অপরাধীর কোনো জাত ধর্ম হয় না। সেটা যে ক্ষেত্রে যেখানেই হোক না কেন, আমরা সেটাই বলি। তো শুভেন্দু ওর মধ্যে আবার হিন্দু মুসলিম খোঁজেন, সেখানে আবার কাদের প্রশ্রয় হয়েছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় হয়েছে এই বলে তিনি রাজনীতি করার চেষ্টা করেন। সকালবেলা থেকে উঠেই তিনি হিন্দু মুসলিম জপেন, হিন্দু মুসলিম কথা বলেন, হিন্দু মুসলিমের বিভাজনের কথা বলেন, উস্কানির কথা বলেন। তো শুভেন্দু অধিকারীকে একটু জানিয়ে দেই, আমি থাম্বনেলে যেটা লিখেছি যে ঝাপটা খুললে মুখ লুকানোর জায়গা পাবেন না, হ্যাঁ, উনি সামলাতে পারবেন না। আমি শুভেন্দুর জ্ঞাতার্থে জানাচ্ছি যে গত 1 বছরে পশ্চিমবঙ্গে যে 12টি ধর্ষণ ও খুনের ঘটনা হচ্ছে, সাজা অত্যন্ত দক্ষতার সঙ্গে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ করেছে। এর মধ্যে 9টি মামলাতে হচ্ছে দোষী সাব্যস্ত হয়েছে বা ফাঁসির সাজা হয়েছে, এবং 3টি মামলাতে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তো আমি একে একে শুভেন্দু অধিকারীকে রেফারেন্সের জন্য, ওনার একটু স্মৃতিতে সমস্যা হতে পারে, রেফারেন্সের জন্য এই মামলাগুলো বলে দিচ্ছি, আপনারাও মিলিয়ে নেবেন যে কনভিকশন গুলো হয়েছিল সেগুলো কি হয়েছিল। এবং তারপরে আমি আসছি আসল বিষয়টাতে। আমি প্রথম বলে দিই যে 21শে সেপ্টেম্বর 2024 মাটিগাড়া থানার যে কেস, সেখানে কনভিকশন হয়েছিল, ধর্ষণ ও খুনের ঘটনা ছিল, ফাঁসির সাজা হয়েছিল, অভিযুক্ত ছিল মোহাম্মদ আব্বাস। এবং আপনারা স্ক্রিনে দেখবেন যে আমি পেপার কাটিংটা আপনাদের সামনে দিয়েছি। শিলিগুড়ি কোর্ট সেন্টেন্স ডেথ পেনাল্টি টু কনভিক্ট ইন রেপ মার্ডার কেস অফ মাইনর। এবার আসছি দ্বিতীয় ঘটনাটাতে। সেটা হচ্ছে যে 26শে সেপ্টেম্বর 2024 কলকাতা তিলজলায় ধর্ষণ ও খুনকাণ্ড, ফাঁসির সাজা হয়েছিল অশোক সাউ, অভিযুক্তর নাম অশোক সাউ। এবং হচ্ছে আপনারা দেখে নিন স্ক্রিনে, কলকাতা কোর্ট গিভস ডেথ পেনাল্টি টু ম্যান ফর রেপ অ্যান্ড মার্ডার অফ মাইনর আন্ডার দ্য পক্সো অ্যাক্ট। এবার আপনারা আসছি 3 নম্বরে। সেটা হয়েছিল যে 6ই ডিসেম্বর 2024 কুলতলি জয়নগর ধর্ষণ কাণ্ড, ফাঁসির সাজা হয়েছিল মুস্তাকিল সর্দার। আপনারা কাটিংটা দেখে নিন। ওয়েস্ট বেঙ্গল কোর্ট অ্যাওয়ার্ডস ক্যাপিটাল পানিশমেন্ট ইন কুলতলি রেপ অ্যান্ড মার্ডার কেস। এবার আপনাদের চতুর্থ যে ঘটনাটাতে আসছি, 13ই ডিসেম্বর 2024 ফরাক্কায় ধর্ষণ কাণ্ড, ফাঁসির সাজা হয়েছিল দীনবন্ধু হালদার, যাবজ্জীবন হয়েছিল শুভজিৎ হালদারের। এবং আপনারা দেখে নিন সেটাতে, বেঙ্গল ম্যান গেটস ডেথ সেন্টেন্স ফর মাইনার্স রেপ অ্যান্ড মার্ডার। এবার হচ্ছে ফরাক্কার পরে আপনাদের আসছি 19শে জানুয়ারি 2025 গুরাব ধর্ষণ কাণ্ড, ফাঁসির সাজা হয়েছিল অশোক সিং। এটাতে দেখে নিন, পক্সো কোর্ট সেন্টেন্স ম্যান টু ডেথ ফর রেপ মার্ডার অফ মাইনর গার্ল ইন বেঙ্গল। এবার ষষ্ঠ যে মামলাটার কথা বলবো সেটা হলো যে 20শে জানুয়ারি 2025 আরজিকর ধর্ষণ কাণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড সঞ্জয় রায়। এবং এটা আপনারা জানেন, আপনারা অনেকেই এই বিষয়টা জানেন, কলকাতা ডক্টর রেপ অ্যান্ড মার্ডার কেস সেন্টেন্সিং হাইলাইটস কোর্ট কনভিক্ট সঞ্জয় রায় টু লাইফ ইন প্রিজন। এবং সঞ্জয় রায়ের মামলাটা শেষ পর্যন্ত যখন রায় বেরিয়েছিল তখন সিবিআই হাতে মামলাটা ছিল, কিন্তু সঞ্জয় রায়কে কলকাতা পুলিশই গ্রেপ্তার করেছিল এবং
প্রথম 4 দিনেই মধ্যে যখন 5 দিনের মাথা সিবিআই তদন্তভার পায়, প্রথম 4 দিনেই সঞ্জয় রায়কে গ্রেপ্তার থেকে শুরু করে তার বিরুদ্ধে যত রকম এভিডেন্স সবটাই হচ্ছে কলকাতা পুলিশ করেছিল। এবং সিবিআইকে যেটা সিবিআইয়ের তদন্তে যেটা জানা গিয়েছিল যে পুরো একেবারে কলকাতা পুলিশের তদন্তটাকে কার্বন কপির মতো তারা তুলে দিয়ে চার্জশিট জমা দিয়েছিল এবং সঞ্জয় রায় হচ্ছে কি বলে লাইফ ইমপ্রিজনমেন্ট হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, মানে আমৃত্যু কারাবাস হয়েছে। তো এইটার পরে আপনারা আসছি, এটা সিবিআই কোনো ক্রেডিট নেই সঞ্জয় রায়ের বিষয়ে, যতটা যা কিছু করা সবটাই কলকাতা পুলিশই করেছিল। 7 নম্বর মামলাটাতে আসছি। 18 ফেব্রুয়ারি 2025 বটতলা ধর্ষণ কাণ্ড, ফাঁসির সাজা হয়েছে রাজীব ঘোষ। আপনারা কাটিংটা দেখে নিন। কলকাতা কোর্ট অ্যাওয়ার্ডস ডেথ পেনাল্টি টু পারপেট্রেটর ফর রেপ অ্যাটেম্প্ট মার্ডার অফ 7 months ওল্ড ইনফ্যান্ট। তো জঘন্য একটা কাণ্ড ঘটেছিল, রাজীব ঘোষকে ফাঁসির সাজা শুনিয়েছে কোর্ট। 8 নম্বরে আসি। 10 জুন 2025 ধূপগুড়ি ধর্ষণ কাণ্ড, ফাঁসির সাজা হয়েছিল হরিপদ রায়। আপনারা পেপার কাটিংটা দেখে নিন। ম্যান সেন্টেন্স টু ডেথ ফর রেপ মার্ডার অফ 11-year-old গার্ল। নবম যেটা আপনাদের জানাচ্ছি সেটা হচ্ছে 10 জুলাই 2025 এবছরে জলপাইগুড়ি ধর্ষণ কাণ্ড। অভিযুক্ত ছিল হচ্ছে রহমান, জাহিরুল এবং তামিরুল নামে 3 যুবক বা 3 ব্যক্তি। আপনারা কাটিংটা দেখে নিন। বেঙ্গল পক্সো কোর্ট অ্যাওয়ার্ডস ডেথ সেন্টেন্স অফ হচ্ছে 3 men in rape and murder case of 15-year-old girl। দশম ঘটনাটা ঘটেছিল 6 আগস্ট, মানে যে সাজার ঘোষণা হয়েছে 6 আগস্ট পশ্চিম বর্ধমান ধর্ষণ কাণ্ড, ফাঁসির সাজা হয়েছিল তপন বিশ্বাস। এটার আপনারা কাটিংটা দেখেন। ওয়েস্ট বেঙ্গল ম্যান সেন্টেন্স টু ডেথ ফর রেপিং মার্ডার 14-year-old গার্ল। 11তম ঘটনাটা যেটা ফাঁসির সাজা, যেটা কি বলে ধর্ষণ কাণ্ডের ঘটনা, যে সাজা শুনিয়েছিল কোর্ট, সেটা হয়েছিল 27 আগস্ট 2025 নিউ টাউন ধর্ষণ কাণ্ড। যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়েছিল সৌমিত্র রায়ের। এখানে আপনারা দেখে নিন। ইউথ সেন্টেন্স টু লাইফ ইমপ্রিজনমেন্ট ফর রেপ অ্যান্ড মার্ডার অফ মাইনর গার্ল ইন নিউ টাউন। আপনারা যদি সেই অটোতে করে রাত্রেবেলা মেয়েটিকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে সেই ঘটনাটা ঘটেছিল, আপনাদের অনেকেই স্মরণে আছে। 11তম ঘটনাটা 11তম ঘটনা। এবং দ্বাদশ যে ঘটনাটা 2রা সেপ্টেম্বর মালদায় যে ধর্ষণ কাণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়েছে অভিযুক্ত শামীম আক্তার। তো এটার আমি কাটিংটা পড়ে দিচ্ছি। 22-year-old গেটস লাইফ টার্ম ফর রেপিং অ্যান্ড মার্ডারিং মাইনর গার্ল ইন মালদা। তো এই হচ্ছে 12টা মামলা। এবং আপনাদের জানিয়ে দিই যে এই 12টি ধর্ষণের ঘটনা বা ধর্ষণ ও খুনের ঘটনা, সর্বোচ্চ সাজা হয়েছে পশ্চিমবঙ্গে। তার মধ্যে 4টি ঘটনায় হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা দোষী সাব্যস্ত হয়েছে, যাদের ফাঁসি হয়েছে বা যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। 8টি ঘটনাতে যারা সাব্যস্ত হয়েছে বা যাদের ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তারা হচ্ছে হিন্দু। তো শুভেন্দু অধিকারীকে একটু বলে দিই যে হিন্দু মুসলিমটা করার আগে একটু স্ট্যাটিস্টিক্স গুলো দেখে নেবেন। শুধুমাত্র বাজার গরম করার জন্য দুর্গাপুরে একটা ঘটনা ঘটেছে, পুলিশ গ্রেপ্তার করেছে, হিন্দু অভিযুক্তের নামটা চেপে দিয়ে 4 জন মুসলিম যুবকের নাম কি বলে আপনি দিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে দিলেন, বিষয়টা তা নয়। গত 1 বছরে বাংলাতে ধর্ষণ খুনের ঘটনায় 12টি মামলা সাজা হয়েছে, যা পশ্চিমবঙ্গ পুলিশ করেছে, যাতে 8টি ঘটনায় অভিযুক্তরা হচ্ছে হিন্দু, 4টি ঘটনায় অভিযুক্তরা হচ্ছে মুসলিম। আমি আবারও বারে বারে বলছি যে অপরাধের বা অপরাধীর কোনো ধর্ম জাত হয় না। অপরাধী যে জঘন্য অপরাধ করে সে জঘন্য অপরাধী। কিন্তু শুভেন্দু অধিকারী তো ওতে পোষাবে না, তার তো ভাগ করতে হবে। মানে অপরাধটা শুধুমাত্র মুসলিম যুবকরা করছে এবং সেটা মুখ্যমন্ত্রীর প্রশ্রয় হচ্ছে, তাই হচ্ছে এই অবস্থা। আসলে পরিসংখ্যান জেনে নিন। আমি বলেছি ঝাঁপি খুললে কিন্তু সামলাতে পারবেন না, ঝাঁপি খুলে দিয়েছি। এবার আপনি দেখে নিন, আপনি মিলিয়ে নিন। আমি যে তথ্য আপনাদের সামনে দিয়েছি, যে পেপার কাটিং এর বিষয়টা আপনাদের সামনে উল্লেখ করেছি, সেই ডেটগুলো সেখানে মেনশন আছে। ডেটগুলো থেকে আপনারা সার্চ করে দেখে নিন যে কি ঘটনা, প্রকৃত ঘটনা কি হয়েছিল, কে সাজা পেয়েছে, কোথায় হিন্দু অ্যাকিউজড, কোথায় মুসলিম অ্যাকিউজড। তো এবার শুভেন্দুকে পরিশেষে আরেকটা কথা বলি যে দুর্গাপুর নিয়ে সোমবার দিন দিয়ে অনেক বাজার গরম করেছিলেন, অনেক কিছু করেছিলেন। নির্যাতিতার বাবাকে সঙ্গে করে নিয়ে এসে অনেক বুকনিবাজি করেছিলেন। তো
সেই গতকাল রাতে হচ্ছে নির্যাতিতার যে সহপাঠী, সেই সহপাঠী যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। এবং আপনি জানেন নিশ্চয়ই যে যেদিন ঘটনা ঘটেছিল শুক্রবার রাতে, এই সহপাঠীর সঙ্গেই হচ্ছে ওই ছাত্রীটি বেরিয়েছিল বাইরে এবং তারা সেই জঙ্গলের দিকে যায়। তারপরে তাদের বয়ান অনুযায়ী বা সেই ছাত্রীর বয়ান অনুযায়ী বা নির্যাতিতার বয়ান অনুযায়ী যে তাদেরকে দুষ্কৃতীরা ঘিরে ধরে, ওই ছাত্র ওর তার সহপাঠীকে মারধর করে, সে ভয়ে পালিয়ে আসে। এবং ঘটনা যেটা সেটা হচ্ছে যে ওই সহপাঠী পালিয়ে চলে এসেছিলেন হচ্ছে ক্যাম্পাসে এসে কিছুক্ষণ বাদে তিনি আবার বেরিয়ে যান, আবার 40 মিনিট বাদে মানে ওই ছাত্রীকে নিয়ে তিনি আবার ক্যাম্পাসে ফেরেন। আমাদের কাছে প্রশ্ন হলো যে যে ক্যাম্পাসে যখন ফিরে এসছেন তখন ক্যাম্পাসে যারা সিকিউরিটিরা ছিল বা ক্যাম্পাসে যে লোকজনরা ছিল বা ক্যাম্পাসে যারা অন্য ছাত্রছাত্রীরা ছিল তাদেরকে কেন ওই সহপাঠী জানালেন না যে তিনি যাকে নিয়ে বেরিয়েছিলেন সেখানে একটা বিপদ হয়েছে, আপনারা সবাই মিলে চলুন, বা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলেন কিনা, করলেন না কেন? ডালমেকুচ কালা নিশ্চিত ছিল এবং হচ্ছে এখানে এসে কিছুক্ষণ সেখানে বসে নিশ্চয়ই কিছু ভেবেছেন, ভেবে আবার তিনি বেরিয়ে যান, আবার 40 মিনিট বাদে সঙ্গিনীকে নিয়ে বা ওই ছাত্রীকে নিয়ে তিনি ফিরেছেন। এখানেই প্রশ্নচিহ্ন। তা পুলিশ যখন গ্রেপ্তার করেছে 100% নিশ্চিত নয় গ্রেপ্তার করেনি, সেই জন্য তাকে শনিবার থেকে পুলিশ আটক করে রেখে বারে বারে জিজ্ঞাসাবাদ করেছে। তো এখন যে ওখানকার পুলিশ আধিকারিক যারা দুর্গাপুরে, তারা বলেছেন যে ছাত্রীকে যেটুকু প্রাথমিকভাবে জানা গেছে যে মেডিকেল টেস্টে যে সমস্ত প্রাইমারি রিপোর্টগুলো এসছে তাতে ছাত্রীকে একজনই ধর্ষণ করেছে। এবং যদিও পুলিশ টোটাল 6 জনকে গ্রেপ্তার করেছে, কার কি ভূমিকা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। সেখানে মক টেস্ট হয়েছে ঘটনাটার, তাতে অনেক কিছু অসংলগ্ন বিষয় এসছে। তারপরেই হচ্ছে গতকাল পুলিশ ওই ছাত্রীর হচ্ছে সহপাঠীকে গ্রেপ্তার করে। তো শুভেন্দু অধিকারী এরপরে আর এটা নিয়ে নাড়াচাড়া করবেন তো? কারণ এরপরে কিন্তু আরো অনেক কিছু বেরিয়ে আসতে পারে, মনে হচ্ছে সেই দিকেই যাচ্ছে। কারণ এরপর ডিএনএ টেস্ট হবে, ডিএনএ টেস্টের পরে ছাত্রীর শরীরে কাদের কাদের ডিএনএ হচ্ছে এক্সিস্টেন্স পাওয়া যাচ্ছে সেগুলো আসবে। সহপাঠীকে পুলিশ হচ্ছে এমনিতে গ্রেপ্তার করেনি, শনি রবি সোম মঙ্গল 4 দিন হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে অনেক কিছু ম্যাচিং করানোর পরে তারপর হচ্ছে নিশ্চিত হওয়ার পরেই গ্রেপ্তার করেছে। এরপরে আবার এই ঘটনার শেষ দেখে ছাড়বেন বলেছিলেন, শেষ দেখার দম থাকবে তো শুভেন্দু অধিকারী? আপনার কাছে এই প্রশ্নটা আমি করলাম। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।